আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়াল 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রদ্ধা। সরকারি মদদ না থাকলে হামলা সম্ভব হতো না, বললেন প্রধানমন্ত্রী। শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে আজও দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আহতরা। হামলাকারী ও পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি। দেশে 24 ঘন্টায় করোনা আরও 39 জনের মৃত্যু। গণপরিবহনের স্বাস্থ্যবিধি বজায় রাখার দাবি যাত্রীদের। বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার 3 আসামিকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। শুনলেন শিরোনাম। সংবাদ এছাড়া থাকছে মাই টিভির বিশেষ আয়োজন আমাদের চোখ। বিচারের লগে দেখা করছি আর হে বলছে যে নজরে আমি চাকরি দিয়ে দেব। আমাদের একটা পাওনা আছে রূপালী ব্যাংকে হেড অফিসের কাছে। 2 মুঠো ভাত খেয়ে যে বেঁচে থাকবো, এই জন্য হইলো আমার চাকরি খুবই দরকার। এবারে বিস্তারিত। আজ ভয়াল 21 আগস্ট 2004 সালের এই দিনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন আওয়ামী লীগের 22 নেতাকর্মী সহ 24 জন। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিহতদের প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রেনেড হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত, তা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা। বর্বরচিত এই হামলায় নিহতদের স্মরণ করেই বঙ্গবন্ধু এভিনিউয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ডিজিটাল পদ্ধতিতে যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি না এরকম অবস্থা কোনোদিন কোনো মানুষ বাঁচতে পারে কিনা। আল্লাহ বোধহয় মনে হয় যে হাতে তুলে আমাকে বাঁচিয়েছিল, যেটা আমাদের নেতা কর্মীরা মানব ঢাল তৈরি করে সেই আমাকে রক্ষা করেছে। গ্রেনেড হামলা একটা পর একটা না, পর পর 13টা গ্রেনেড ছোড়া হয়। গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের জড়িত থাকার বিষয়ে কথা বলেন তিনি। সম্পূর্ণ সম্পর্ক ছিল, এটা তো আজকে দিবালকের মধ্যে স্পষ্ট। খালেদা জিয়া সে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় পরবর্তী এসেই এই 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটায়, এবং এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত, সেটা তো ওই যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরই তো কথায় বের হয়ে এসেছে যে তারা কোথায় মিটিং করেছে, কিভাবে এই ষড়যন্ত্র করেছে, এবং তাদের চক্রান্তই ছিল যে আমাকে তারা হত্যা করে ফেলবে, তাহলে তারা আমি কিছুই হতে পারবো। এটাই তাদের চক্রান্ত ছিল। তাদের বক্তব্যের মধ্যে প্রতিটি ঘটনার আগে তার বক্তৃতাগুলি যদি আপনারা অনুসরণ করেন, দেখবেন ঠিক এই কথাগুলি বলেছে। বিএনপির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। আপনারা জানেন যে আমেরিকায় সজীব ওয়াজেদ জয় আমার ছেলেকে কিডন্যাপ করে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা ধরা পড়লো কার কাছে? আমেরিকার যে সংস্থা FBI, তাদেরই তদন্তে এটা বের হয়। যে শাস্তি পায় সে যে তারেক জিয়ার সাথে সরাসরি যোগাযোগ করে ঘটনা ঘটিয়েছিল যে জয়কে কিডন্যাপ করে হত্যা করবে। এটা কিন্তু আমরা কখনো জানতে পারতাম না যদি FBI এটা খুঁজে না বের করতো বা এই মামলার রায় না বেরোতো। এভাবে একটা খুনের রাজত্ব তারা সৃষ্টি করেছে। এরপর 500 জায়গায় বোমা হামলা, সারা দেশটা একটা আতঙ্ক এবং সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। 15ই আগস্টের মতো 21 আগস্ট হামলাকারীদের বিচার করা হবে, পলাতকদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও জানানো হয় এই আলোচনা সভায়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 21 আগস্ট বোমা হামলার উদ্দেশ্য ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা।
মামলার তদন্তের নথিপত্র অনুযায়ী জঙ্গিদের সহায়তায় হামলা করে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন 4 দলীয় জোটের কয়েকজন নেতা। এসকেলেটনের রিপোর্ট। 21শে আগস্ট 2004 পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি দলীয় সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো গ্রেনেড হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয়ে যায় সমাবেশস্থল। সিআইডির তদন্তে বেরিয়ে আসে জঙ্গিরা গ্রেনেড হামলার পরিকল্পনার ছক এঁকে কয়েকটি ভাগে ভাগ হয়ে অবস্থান নেয় মঞ্চের 3 দিকে। তারপর বিকেলে হামলা করা হলে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইবি রহমান, শেখ হাসিনার দেহরক্ষী মাহবুব সহ নিহত হন 24 জন। আহত শেখ হাসিনা সহ দলের 3 শতাধিক নেতাকর্মী। পরে জঙ্গি নেতা মুফতি হান্নানের দেয়া জবানবন্দিতে তিনি জানান, হাওয়া ভবনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিস চৌধুরী, জামাত নেতা আলী আহসান মুজাহিদকে একসঙ্গে দেখেছিলেন। হত্যা পরিকল্পনার পরেই মুফতি হান্নানকে হামলা করার দায়িত্ব দেওয়া হয়। আর এসব জঙ্গিদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক সংসদ সদস্য কায়কোবাদ ও কমিশনার আরিফকে। দফায় দফায় বৈঠক হয় মিন্টু রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ একাধিক জায়গায়। হামলার জন্য জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও পাকিস্তানের হরকাতুল মুজাহিদিনকে দেওয়া হয় গ্রেনেড হামলার দায়িত্ব। হামলা বাস্তবায়নের জন্য সেই সময়ের বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা সহযোগিতা করেন। গ্রেনেড হামলা বাস্তবায়নে 21শে আগস্টের কয়েকদিন আগেই চূড়ান্ত হয় বৈঠক। বিএনপির ওই সময়ের 2 মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু ও জঙ্গি নেতা আহসানুল্লাহ কাজল, মাওলানা আবু তাহের, তাজউদ্দিন ও মুফতি হান্নানের উপস্থিতিতে। সহযোগিতা করতে বলা হয় ওয়ার্ড কমিশনার আরিফ ও হানিফ পরিবহনের মালিক হানিফকে। হামলার জন্য গ্রেনেড সরবরাহ করেন মাওলানা তাজউদ্দিন, তার সহযোগী কাশ্মীরের নাগরিক জঙ্গি মাজেদ ভাটি। গ্রেনেড এনে হানিফ পরিবহনের মাধ্যমে পৌঁছিয়ে দেন আব্দুস সালাম পিন্টুর বাসায়। হামলার আগের রাতে আবু জান্দাল ও কাজল 15টি গ্রেনেড নিয়ে আসে মুফতি হান্নানের বাসায়। পুরো হামলার অর্থের যোগান দেয় বিদেশি এক গোয়েন্দা সংস্থা। সে সময় রাজনৈতিক ইন্ধনেই হামলা করা হয়েছিল বলে জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রাষ্ট্র ইতোমধ্যে নিয়েছে এবং সেটি আমরা কার্যকর করার চেষ্টা করছি। তারপরও তারা অধিকাংশই নজরদারির ভিতরে রয়েছে। উচ্চ আদালতে মামলার শুনানি যাতে দ্রুত হয় সেই চেষ্টা সবসময় অব্যাহত রাখবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানান অ্যাটর্নি জেনারেল। 21শে আগস্টে তো নিচের আদালতে আপনার সাজা দিয়েছে অনেক আসামিকে। এগুলির বিরুদ্ধে যে সমস্ত আসামিরা এখানে আপিল করেছে এবং ডেথ রেফারেন্স হিসেবে যেটা আছে সেটা কোর্ট শুরু হলেই, ফিজিক্যাল কোর্ট শুরু হলেই আমরা একেবারে এটা খুব প্রায়োরিটি বেসিসে মেনশন করে শুনানোর চেষ্টা করব। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতরা শরীরে স্প্লিন্টার নিয়ে আজও বেঁচে আছেন কোনো মতে। আজও ভয়াল সেই স্মৃতি ভেবে আটকে ওঠেন অনেকেই। জীবদ্দশায় হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চান ভুক্তভোগীরা। আর জানাচ্ছেন রাকিব হাসান। 21শে আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। 2004 সালের এই দিনে 23 বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা।
শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় কয়েক রাউন্ড গুলি। ধাম ধাম করে দুইটা আওয়াজ, দুইটার পরই আমার মনে হয় এক সাইড পরে ধুম ধাম করে চারিদিকে, একদিকে ফুটে আর দিকে আটটনাট, মারে বাবারে চিৎকার, আর মানুষ ছুটতেছে, দুই যে বা দৌড়িতেছে। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আইবি রহমান সহ নিহত হন 22 জন এবং আহত হন 5 শতাধিক নেতাকর্মী। মাননীয় প্রধানমন্ত্রীকে 19 বার এই ট্রেন হামলা সহ হত্যা করার ষড়যন্ত্র করেছে এই বিএনপি খালেদা হাওয়া ভবন। এই হত্যার পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে না, এই দেশকে ধ্বংস করার জন্য। আহত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের অনেকেই এখনও স্প্লিন্টারের আঘাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমার বুক, পেট এবং পা একবারে ছিঁড়ে ফেলছে, সব দিক দিয়ে অবস্থা খারাপ, নিচে পড়ে গেলাম। শুধু এতটুকু বললাম, আল্লাহ কি অবস্থা, এতটুকু বলতে পরে একদম হয়ে গেলাম। এদিকে আর ভিতরে এমন কোনো জায়গা নাই যে অকথ্য অবস্থায়, এই হত্য বিহত্য পঙ্গত্ব জীবন নিয়ে কোনো রকম বেঁচে আছি। নিচে পড়ে যাই, আমার উপর দিয়ে যে কত শত মানুষ যে আমাকে পাড়াইয়া তারপরে চলে গেছে, এটা আমি বলতে পারবো না। আমি ভাবছিলাম যে এটাই বোধহয় আমার শেষ, আমি বোধহয় আর বাঁচব না। দিনটি এলে আজও ভয়ে আটকে ওঠেন আহতরা। বিষাক্ত গ্রেনেডের স্প্লিন্টারগুলো যেন প্রতিনিয়তই মৃত্যুর দিকে তাড়া করে বেড়াচ্ছেন তাদের। এমনই একটা ঘটনা যেটা মৃত্যুর খুব কাছে থেকে মৃত্যুকে দেখলাম। প্রত্যেকটা জয়েন্টে 24 ঘন্টা ব্যথা করে। আমি প্রতিদিন 875 টাকার ওষুধ ইউজ করি প্রত্যেক দিন। যখন গরম আসে চুলকানিতে রক্তাক্ত অবস্থা হয়ে যায়, এখন মনে হয় যে ওটা যে একটা যন্ত্রণা, এটা বলা মুশকিল, বোঝানো মুশকিল। দীর্ঘ 14 বছর পর 2008 সালে 49 জন আসামির মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন এবং বাকি 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। তবে এই রায়টি যথেষ্ট নয় দাবি করে পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন গ্রেনেড হামলায় আহতরা। তাদের বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় যে সাজা, সেই সাজা ভোগ করতে হবে, এটাই আজকে আমার কামনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 39 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3861 জনে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে 2401 জনের। এর ফলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,90,360 জন। গণপরিবহনে 60 ভাগ বর্ধিত ভাড়া প্রত্যাহারের মালিকপক্ষের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তবে যত আসুন তত যাত্রী নিয়ে আগের নিয়মে বাস চালানোর বিপক্ষে সবাই। যাত্রীরা জানান, গণপরিবহনের স্বাস্থ্যবিধি বজায় রাখার সিদ্ধান্ত বহাল রাখা উচিত। আর জানাচ্ছেন ড্যানি জং। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে 25 মার্চ থেকে বন্ধ ছিল গণপরিবহন। এরপর 1 জুন থেকে অর্ধেক আসন খালি রাখার শর্তে শুরু হয় চলাচল, বাড়ানো হয় ভাড়া। সম্প্রতি সরকারের কাছে সড়ক পরিবহন মালিকরা প্রস্তাব দেন, সেপ্টেম্বর থেকে আগের নিয়মে ফিরতে চান তারা। করোনা পরিস্থিতি উদ্ভব হওয়ার আগে যেভাবে বাস চলত সেভাবেই চলাচল যেন করতে পারে। এজন্য ভাড়া কমানোর প্রস্তাবে সমর্থন জানিয়েছেন যাত্রীরা। ভাড়াও বেশি নিতেছে, আবার 2 জন করে বসাইতেছে, সব ক্ষেত্রে 1 জন করে বসায় না। স্বাভাবিক অবস্থায় যদি ফিরে আসতে চায় তাহলে তো হবে না, কারণ আমাদের সংক্রান্ত এখন কমে নাই। ভাড়া কমাক, তাহলে লোকজন গাদাগাদি হোক, আক্রান্ত বেড়ে যাক, আর আক্রান্ত কমাক, ভাড়া বরাবর নেই, 2 জনের পাশে 1 জন থাক, সমস্যা নেই। তবে যত আসন তত যাত্রী, এমন নীতিতে গণপরিবহন চলাচলের বিপক্ষে যাত্রীরা বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে করোনা সংক্রমণ রোধ হবে অসম্ভব। ওইভাবে গেলে ভালো হবে না, এই কারণে আমরা বর্তমানে যেভাবে যাইতেছি, 1 সিটে 1 জন করে বসে নিতেছে, এটি সুন্দর। যদি ভাড়াও বেশিও হয় যেটা নিতেছে, অসুবিধা নেই, এটা আমাদের জন্য ভালো, যে নিরাপত্তা আছে একটা। ডাবল ভাড়া নিচ্ছে আর কি, ধরেন এখান থেকে আপনি ধরেন সাইলেন্স সেভে যাবো, ডাবল ভাড়া দিতে হচ্ছে, আর এখান থেকে কেউ মানতেছে না সচরাচর। বেশি মানুষ থাকলে গ্যাঞ্জামও বেশি হয়, আর যে বর্তমানে যে এটা রোগটা ছাড়াইছে এটার জন্য ক্ষতিকর বেশি। ভাড়া বেশি গেল আমাদের লেগে পারফেক্ট সুন্দর হচ্ছে। 31 আগস্ট পর্যন্ত গণপরিবহনে স্বাস্থ্যবিধির নির্দেশনা যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে ওই সময়ের পরই স্বাস্থ্যবিধি শিথিল এবং ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ড্যানি রং, মাই টিভি, ঢাকা।
বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামিকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। মাত্র 2 মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল তা হুবহু দেখিয়েছেন হত্যাকাণ্ডের সাথে জড়িতরা। ঘটনার বিবরণ খুব সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করছে র্যাব কর্মকর্তারা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ভিডিওচিত্রে মোবালিক করিমের রিপোর্ট। কি ঘটেছিল সেদিন যে তার জন্য সিনহাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গুলি করা হয়? উত্তরের খোঁজে র্যাব। ঘটনাস্থলে হত্যাকাণ্ডের ঘটনাটি হুবহু উপস্থাপন করে দেখানোর মাধ্যমে প্রকৃত চিত্র বের করার চেষ্টা করেছেন র্যাব কর্মকর্তারা। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ঘটনাস্থলটি ঘটনার দিন ঠিক যেরকম ছিল সেভাবেই সাজানো হয়েছিল। ঘটনার সময় মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদের ব্যবহৃত গাড়িটির মতো একটি প্রাইভেট কার রাখা হয়েছিল ঘটনাস্থলে। মাত্র 2 মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল তা দেখেছেন হত্যাকাণ্ডের সাথে জড়িতরা। তাদের ঘটনার বিবরণ খুব সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করেছে র্যাব কর্মকর্তারা। দুপুরে কয়েক ঘণ্টা ধরে চলে ঘটনার সাক্ষ্য গ্রহণ। হত্যা মামলার প্রধান 3 আসামি পৃথক পৃথকভাবে র্যাবকে ঘটনা কিভাবে ঘটেছিল তার বিবরণ দেন। নির্দোষ কেউ যাতে জড়িত না হয় আর কোনো দোষী ব্যক্তি যাতে ছাড় না পায় সেজন্য প্রতি সেকেন্ডকে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। কি এমন হয়েছিল যে পিস্তল তাক করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কিনা, আর সেই বা কেন ফায়ার করলো, এই জিনিসটাই আমাদের অনেক তথ্য উপাত্য সংগৃহীত হয়েছে এবং সেটার আলোকেই আইও নিজেকে সন্তুষ্ট করার জন্য যাতে করে সে কোনোভাবেই কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায় এবং কোনো দোষী ব্যক্তি যেন কোনোভাবেই প্রত্যক্ষভাবে যদি প্রভাবিত করে, তাকে যদি কোনো রকম পরোক্ষ প্রত্যক্ষভাবে কোনো ধরনের এই ফায়ার কাজে ইনস্টিগেশন কারা করেছিল, কীভাবে করেছিল, সব কিছু অ্যানালাইসিস করে তারপরে আমরা সন্তোষ জ্ঞাপন করব। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এ কথাটি আমরা সবাই জানি, কিন্তু কেবলমাত্র ভুক্তভোগী বোঝে কতটা কষ্ট সেই কান্নার। বিশেষ করে একাধিক শিশু সন্তান রেখে বাবা নিহত হলে সেই পরিবারের ক্ষত কেউ দেখে না। উপার্জনের পথ না থাকায় সন্তানদের নিয়ে ঘুরতে হয় মানুষের দাঁড়ে দাঁড়ে। এমনই এক হতভাগ্য মা এবং তার সন্তানদের কথা আমাদের চোখে তুলে ধরছেন মাহবুব সৈকত। 9 জুলাই 1997 রাজধানীর সূত্রাপুর হাটখোলা মোড়ে রূপালী ব্যাংকের বেপরোয়া গতির একটি স্টাফ বাসে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিরীহ এক পথচারী। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচরের বাসিন্দা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক নিহত মাওলানা মোহাম্মদ ইউনুস। ঢাকায় এসেছিলেন পারিবারিক প্রয়োজনে। স্বামীকে হারিয়ে স্বাভাবিকভাবেই তখন দিশেহারা হয়ে পড়েছিলেন তার স্ত্রী কুলসুম বেগম। 3 শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরেই খুঁজেছেন বেঁচে থাকার সান্ত্বনা। একেবারে ছোট না, আরে মরা তো ছিনুবিনু হয়ে যাবে, এর কারণে আমার আর অন্যদিকে মন টানে নেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করেন কুলসুমের পরিবার। আসে এরপর এমবি স্যারের লগে দেখা করছি, আর হে বলছে যে এই বাচ্চা এই ছেলে মেয়ে নজরে আমি চাকরি দিয়ে দেব, বড় হইলে এখন পড়াশোনা করুক। কিচ্ছু দিতে না, গাড়ি ভাড়াটা কোনো টাকাই কিচ্ছুই দেয়নি। কিছুদিন পরে নদীতে গ্রাস করে স্বামীর ভিটেটুকুও, ছিল না জমি জায়গিরও। বাধ্য হয়েই বাবার বাড়িতেই ফিরে আসেন কুলসুম। এখন থাকি বাবার বাড়ি করছে বরিশাল কাশীপুর ওই লাকুটিয়া। পোলানে 3 বেলা ভাত খেয়েছে না, অনেক কষ্ট গেছে পোলানে, কারণ খুবই সংকট অবস্থায় ছিল আমার নানার পরিবারও। ছোটবেলা একসময় ভাত খাইতে পারছি আর একসময় খাইতে পারি নাই। পিতাহারা 3 ছেলেমেয়েও অভাবের কাছে হার না মেনে চালিয়ে গেছে বিদ্যালয়ের পাঠ। অনার্স ফার্স্ট ইয়ারে যখন বই কিনছি, সেকেন্ড ইয়ারে বই কিনতে পারিনি। দেখা যাচ্ছে যে আমরা 2 বোন একই বই ছিঁড়ে ভাগ করে তারপর পরীক্ষার হলে যাব, ওইরকম ছিঁড়ে ভাগ করে পড়ছি। টাকার অভাবে 2 সেট বইও কিনতে পারিনি। অনেক সময় হাইটে যাইতাম, অনেক সময় গাড়িতে যাইতাম, কলেজে পরীক্ষা দিতে হাইটে যেতাম 6-7 কিলোমিটার। আমি মানুষের বাসায় লোকজন ছিলাম, ফর্ম ফিল আপ আসলে তো পুরো বছরে যা পড়ালেখা করতাম সব ভুলিয়ে যাইতাম টেনশনে যে কেমনে ফর্ম ফিল আপ করবো। আশাবাদী মা যোগাযোগ রেখেছিলেন রূপালী ব্যাংকের সাথে। ছেলে মাধ্যমিক পাশের পরপরই তাকে নিয়ে ছুটেও এসেছিলেন প্রতিষ্ঠানটিতে।
আসার পর কয় কি এরকম একটু মানুষ দৌড়াদৌড়ি করবা এক লগে তুমি অনার্স কমপ্লিট করে যাও উপরের ইয়েতে চাকরি দিয়ে দিন তোমারে। এই জন্য এখন 20 সাল পর্যন্ত ঘোরার ফি ব্যাংকে এরকম করতে করতে তো ছেলের বয়স শেষ হয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে তাই মহা চিন্তায় অসহায় এই পরিবারটি। 2 মুঠো ভাত খেয়ে যে বেঁচে থাকবো, এই জন্য হইলো আমার চাকরি খুবই দরকার। ইনশাল্লাহ আমি ফার্স্ট ক্লাস পেয়ে পয়েন্ট বেশি আছে। আমাদের একটা পাওনা আছে রূপালী ব্যাংকে হেড অফিসের কাছে। আমার বাবা মারা যাওয়ার কারণ দোষী ছিল তাদের স্টাফ বাস। হ্যাঁ, যদি আমার বাবা বেঁচে থাকতো হয়তো আমাদের মানুষের কাছে যেতে হতো না। তখনকার সেই মামলার কি হয়েছে তা জানতে সূত্রাপুর থানায় আমাদের চোখ টিম। মামলা নাম্বার হচ্ছে 43। মামলাটি 2 মাস 20 দিন তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র নাম্বার হচ্ছে 663, তারিখ হচ্ছে 29/9/1997। আশ্বাসের কারণে পরিবারটির পক্ষ থেকেও ছিল না মামলা চালানোর তৎপরতা। আমাদের দাবি চাকরি দেবে, এর জন্য আমি এই জায়গায় দৌড়াইতেছি। এই সংগ্রামী পরিবারটির জন্য বর্তমান পরিচালনা পরিষদের কি করণীয় জানতে শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে একাধিকবার ফোন এবং খুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি। আমরা প্রত্যাশা করছি তারা তাদের আশ্বাস পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করবে। সরকারের ঊর্ধ্বতন এবং নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও অসহায় এই পরিবারটির পাশে এসে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা করছেন বিবেকমান প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের না বলতে পারা কথাগুলো সব সময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। টাঙ্গাইলে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ভুয়াপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নওশাদ ও তার পরিবারের লোকজন ডাক্তার দেখাতে টাঙ্গাইল যাচ্ছিলেন। তাদের বহনকৃত অটোরিকশাটি টাঙ্গাইল বাইপাস এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন এবং হাসপাতালে নেয়ার পথে বাকি 3 জনের মৃত্যু হয়। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, মরিচ সহ প্রায় সব ধরনের সবজির দাম। কমেনি চালের দামও। বন্যার কারণে সরবরাহ কম বলছেন বিক্রেতারা, আর ক্রেতাদের আক্ষেপ তদারকির। পাশাপাশি চিনি এবং খোলা ভোজ্য তেলের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। ছুটির দিনের বাজারের চিত্র তুলে ধরছেন আমিনুল মজলিস, আর ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। রাজধানীর কারওয়ান বাজারের শুক্রবারের চিত্র। বৈরী আবহাওয়ার সাথে বাড়তি দাম যেন ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা সাধারণের। বেগুন 70 টাকা, আপনার পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা। হ্যাঁ, দাম বাড়তে অনেকটাই বাড়তে। উত্তরবঙ্গে সব তলায় গেছে, সবজির বাগান সব শেষ। 2-1টা মাল বর্তমানে খুলনার থেকে আসতেছে। পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ ও মরিচের ঝাঁজ। আগে 140 টাকা কেজি আর 160 টাকা কেজি। আপনারা আর কি গত মাসে একটু কম ছিল, 120 ছিল, 140 ছিল। বন্যা তো আছে, আর একটা আসে তো মানে ব্যবসা তো বুঝান, এক হাতের থেকে আরেক হাতে গেলে এরা যা মানে পাবলিকের যত সুইসাইড নিতে পারে, এটা স্বাভাবিক। এই দেশের নিয়মেই মানে আমরা যে বাঁচবো আরেকজন সেই চিন্তা করে না যে আমি আমার পকেটটা ভরি, সোজা কথা। চালের বাজারেও নেই স্বস্তি। 28টা হইলো আপনার 2200, 2250 টাকা বস্তা। আর মিনিকেটটা হইলো 2650, 2700। এই তো আগের তুলনায় 100 টাকা 50 টাকা এরকম বাড়ছে আর কি প্রতি বস্তায়। কি সিন্ডিকেট নাকি বন্যার সমস্যা নাকি আপনার এই করোনার সমস্যা, এরাই করতে পারবো। বেড়েছে চিনি ও খোলা ভোজ্য তেলের দামও। খোলা তেলের দামটা বাইরে গেছে। এতদিন আসলে সুপার আসলে আপনার 70-75 টাকা, ওখানে হচ্ছে 78 টাকা কেজিতে। 3 টাকা করে বাড়ছে। 1 কেজি চিনি, খোলা চিনি 3 টাকা করে বাড়ছে। আর প্যাকেট চিনি এতদিন আমরা বেশি 65 টাকা করে, 63 কিনা ছিল 65 বেশি, এখন 66 টাকা কোম্পানির রেট, আমরা বেশি 70 টাকা। আর মাছের দামে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম অনেক কম, ঠিক আছে, আরো পানি কমলে আরো কমবো। অন্য পানিতে বাড়তি তো মাছের সরবরাহ মোটামুটি চলতেছে, আরো কমবো। দাম আগের তুলনায় একটু বেশি ভাই। এখন চিংড়ি মাছ কিনলাম আজকে 800 টাকা করে কেজি, গত সপ্তাহে 700 টাকা করে কিনছিলাম। যদিও সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের হয়নি সব ধরনের মাংসের দামে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। চলতি বছর দীর্ঘস্থায়ী বন্যায় টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ারে বাণিজ্যিক মৎস্য চাষিদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বন্যার পানি আর পুকুর জলাশয়ের পানি একাকার হয়ে গেছে। এর ফলে পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ার প্রতিনিধি
মোহাম্মদ আনিস খানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিজের ও সমাজের বেকারত্ব দূর করতে টাঙ্গাইলের নাগরপুর দিলদুয়ারের অনেকেই ব্যাংক এনজিও থেকে ঋণ নিয়ে শুরু করেন মৎস্য চাষ। মাছ বিক্রি করে ভালোই চলছিল সংসার, কিন্তু বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে তাদের স্বপ্ন। আমি নিজেও মালিক হইলেও 12 জন যুবকের বেতন প্রতি মাসে আমার দিতে হয়। এই বন্যার পানিতে আমার বিশাল ক্ষতি হয়ে গেছে। এই মাছটা যদি না বাইরে যাইতো তাইলে মনে করেন যে প্রায় 15-20 লক্ষ টাকার মাছ বিক্রি হইতো। ত্রাণ না, আপনি আমাকে লোন দিয়ে যদি সহযোগিতা করে তাহলে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। সরকারের কাছে আবেদন যেন সহজ শর্তে জানি আমাদের ঋণ দেয়। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী চলমান বন্যায় নাগরপুর দিলদুয়ার উপজেলার মৎস্য চাষীদের ক্ষতির পরিমাণ 6 কোটি টাকারও বেশি। 12টা উপজেলার মধ্যে প্রায় 7টা উপজেলায় আমাদের ক্ষতিগ্রস্ত পরিমাণটা অনেক বেশি উল্লেখ করার মতো, এবং সম্মিলিত ক্ষতির পরিমাণ আমরা যেটা পেয়েছি তাতে দেখা যায় যে প্রায় 27 কোটি টাকার মতো আর্থিক ক্ষতি সাধন হয়ে গেছে এখানে মাছ চাষের ক্ষেত্রে। এবং এটা আমরা প্রতিদিনের রিপোর্টে আমরা একীভূত করে অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করি, এবং মন্ত্রণালয় থেকে পরবর্তী ত্রাণ আকারে যদি কোনো উপকরণ কিংবা নগদ অর্থে কোনো প্রণোদনা কিংবা সাহায্য সুবিধা আমরা পাই, তখন আমরা আবার এই তালিকা যাচাই বাছাই করে প্রশাসনের মাধ্যমে আমরা এটা ওই চাষিদের, ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে আমরা বিতরণ করব। দ্রুতই নেমে যাবে বন্যার পানি। সরকারি প্রণোদনা নিয়ে আবারও মাছ চাষ শুরু করবেন চাষিরা। ঘুরে দাঁড়াবে মৎস্য খাত, প্রত্যাশা সবার। SM আরিফ, মাই টিভি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় 3 দিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে নিজম দ্বীপ, সোনাদিয়া, তমরুদ্দি, সুখচর, চর ঈশ্বর, নলচিরা, হর্নি ও চান্দনী ইউনিয়ন সহ 8টি ইউনিয়নের প্রায় 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে মানুষের পুকুরের মাছ, নষ্ট হয়েছে পাকা আউশ ধান। এ সময় প্রবল জোয়ারের তোড়ে কয়েকটি কাঁচা বসত ঘর ভেঙে যায়। এসব এলাকার প্রায় 5,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। করোনা ঝুঁকিতে দেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। উন্নত দেশে এরই মধ্যে এই ঝুঁকি এড়াতে ব্যবহার শুরু হয়েছে রোবটের। বিষয়টি মাথায় রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল প্রাক্তন শিক্ষার্থী করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তায় তৈরি করেছে এমনই এক সাহায্যকারী রোবট। প্রতিনিধি শাহরিয়ার অন্তর প্রতিবেদন জানাচ্ছেন মোবালিক করিম। সম্মুখ যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে করোনার শুরু থেকে চীন, ভারত রোবট ব্যবহার করে আসছে। এতে প্রাথমিক দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি এসেছে সফলতাও। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যবহার করেছে প্রয়োজন অনুসারে নিজেদের প্রযুক্তি। এবার করোনা যুদ্ধে সামনের সারি যোদ্ধাদের ঝুঁকি কমাতে রোবট বানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের একদল প্রাক্তন শিক্ষার্থী। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমের নাম অনুসারে নারীর অবয়ব তৈরি রোবটটির নাম রাখা হয়েছে ক্যাপ্টেন সেতারা বেগম। এটি করোনা আক্রান্ত রোগীর পাশে গিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয় সহ বিভিন্ন তথ্য সংগ্রহে সক্ষম। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ পৌঁছে দিতে পারবে রোগীর কাছে। যন্ত্রটি রোগীর কাছে ঘুরে ঘুরে দেবে ঔষধ। হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা এবং ওষুধ নিয়ে সশরীরে যাওয়া এড়াতে রোবটটি উদ্ভাবিত হয়েছে। আইপি ক্যামেরা আছে, তারপরে আমার সোনার সেন্সর আছে, থার্মাল সেন্সর আছে, ভিতরে মাদারবোর্ডে চিপসেট আছে, যেগুলো দিয়ে আমি দূর থেকে মোবাইল দিয়ে ওয়াইফাই দিয়ে আমি কন্ট্রোল করার ব্যবস্থা করা হয়েছে। রুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের 7 সদস্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 3 মাসের চেষ্টায় এটি বানিয়েছে। হাসপাতালে করোনা ওয়ার্ডের ট্রায়াল শেষে বাণিজ্যিকভাবে এই রোবট তৈরি করা হবে। হাসপাতালগুলো যদি এটার প্রয়োজনীয়তা অনুভব করে এবং যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা যদি আমাদের সাথে কাজ করতে চায়, তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে সক্ষম। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে যন্ত্রটি বড় ভূমিকা রাখবে বললেন এই অধ্যাপক। মোবাইল অ্যাপসের মাধ্যমে যে এটাকে কন্ট্রোল করা যাচ্ছে এবং খুব ইজিলি এটা রোগীর কাছে যেতে পারতেছে এবং রোগীর সকল ইনফরমেশন রিমোট প্লেসে বসে ডাক্তার, এমনকি ডাক্তার যদি মনে করে তার বাসায় বসে এবং রোগী তার বাসায় থাকবে, মেডিকেল সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই, এটাও সম্ভব এটা দিয়ে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, মাঠ পর্যায়ে পরীক্ষা সফল হলে রোবটটি তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে। বাস্তব যে ক্ষেত্র আর কি, যে হসপিটাল বা কোনো ক্লিনিক, সেখানে ফার্দার আবার একটু ট্রায়াল দিয়ে দেখে ওখানে যদি কিছু মডিফিকেশন দরকার, সেই মডিফিকেশনগুলো তারা করে নিয়ে আসলে আমি বিশ্বাস করি যে এটা বাস্তব ক্ষেত্রে সফল ভূমিকা রাখতে পারবে। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক।
ঠাকুরগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদর উপজেলার রামরাইল জেলেপাড়ার গ্রাম উন্নয়ন সমিতির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ABM আজাদ। এবারে প্রবাসী খবর। সৌদি আরবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এরপর আটকা পড়া এবং অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের আয়োজন করা হলেও এই সকল ফ্লাইটে যেতে পারছেন না অনেক অসুস্থ রোগী, যারা বেশ কয়েক মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন সৌদি আরবের বিভিন্ন শহরে। সৌদি প্রবাসীদের অভিযোগ, প্রথম দিকে সঠিকভাবেই যেতে পারছিলেন সবাই। এক পর্যায়ে বিশেষ ফ্লাইট পরিচালনার দায়িত্ব পরিবর্তন হলে দেখা দিচ্ছে নানা সমস্যা। অসুস্থ প্রবাসীরা অভিযোগ করে বলেন, টিকিটের জন্য আবেদন করা থাকলে সময় মতো টিকিট পাচ্ছেন না। এবারে আন্তর্জাতিক সংবাদ। বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনৈতিক অঙ্গন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কে অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জন্মভূমির জন্যই কোনো টান নেই বাইডেনের, তাই যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ বাইডেনকে দিয়ে সম্ভব নয়। ভার্চুয়াল সম্মেলনের শেষ দিকে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সমাপনী বক্তব্য দেন। এ সময় তিনি রিপাবলিকান দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়েই চলছে ইউরোপের দেশগুলোতে। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে স্পেন, ইতালি, জার্মানি। গত প্রায় 3 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে দেশগুলোতে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। করোনা মহামারীর শুরুর দিকে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপ যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় শিথিল করছে বিধিনিষেধ, তখন করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে এই উপমহাদেশে। ইউরোপের 4 দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেনে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হওয়ায় এই সংখ্যা আরও জোরালো হয়েছে। গত এপ্রিলের পর জার্মানিতে একদিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে গত 24 ঘন্টায় 1707 জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। করোনা দমনে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানি সফল হলেও গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পরেই দেশটিতে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনার বিধিনিষেধে আর কোনো শিথিলতা আনা হবে না বলে সতর্ক করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে জুনের মাঝামাঝি 3 মাসের লকডাউন প্রত্যাহার করে নেওয়ার পর স্পেনেও একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 6000-এর বেশি মানুষ। ফ্রান্সে গত 24 ঘন্টায় নতুন করে আরও 4700 জনেরও বেশি মানুষের করোনা সংক্রমণ হয়েছে। অন্যদিকে গত মে মাসের পর ইতালিতেও একদিনে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে। শুরুর দিকে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দৈনিক 1 থেকে 1.5 লাখের মধ্যে আটকে থাকলেও বর্তমানে সেই সংখ্যা 2 লাখের বেশি। মার্জিয়া মান্নান, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভয়াল 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রদ্ধা, সরকারি মদত না থাকলে হামলা সম্ভব হতো না বললেন প্রধানমন্ত্রী। শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে আজও দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আহতরা। হামলাকারী ও পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 39 জনের মৃত্যু। গণপরিবহনের স্বাস্থ্যবিধি বজায় রাখার দাবি যাত্রীদের। বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার 3 আসামিকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। বাকযুদ্ধ উত্তপ্ত মার্কিন রাজনৈতিক অঙ্গন। ডোনাল্ড ট্রাম্পের শাসনামল অন্ধকার যুগ বললেন জো বাইডেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য অনুশীলনে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। শিরোপা জিততে মরিয়া দুদলই। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা এবং twitter/mytvবাংলা।
আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আরশিদা আলী এবং আমি এস এম তানভীর। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।